আসসালামু আলাইকুম। আমি এখন তোমাদের সেমিকন্ডাক্টর ও ইলেকট্রনিক্স অধ্যায়টি পড়াবো। আমি প্রথমে এই অধ্যায় থেকে গুচ্ছে বিগত বছরে যে সকল প্রশ্ন এসেছিল সেগুলো সমাধান করে দিব। এরপরে এই অধ্যায়ের জন্য যে গুরুত্বপূর্ণ থিওরি রয়েছে সেই থিওরি পড়াবো এবং সবশেষে ম্যাথ করাবো। চলো শুরু করি। দেখো, এই চ্যাপ্টার থেকে 24-25 সেশনে কোনো প্রশ্ন আসেনি। 23-24 সেশনে 2টি প্রশ্ন এসেছিল। 22-23 সেশনে কোনো প্রশ্ন আসেনি। 21-22 সেশনে 3টি প্রশ্ন এসেছিল এবং 20-21 সেশনে 1টি প্রশ্ন এসেছিল। তো যা বোঝা যাচ্ছে এই অধ্যায় থেকে 1 বছর গ্যাপ দিয়ে দিয়ে প্রশ্ন হয়। তো তোমরা আশা রাখতে পারো এবছর এই চ্যাপ্টার থেকে প্রশ্ন হবে। 23-24 সেশনের প্রথম প্রশ্নটি, একটি সিলিকন ট্রানজিস্টরের ইনপুট রোধ 150 ওহম, পিঠ প্রবাহ 50 মাইক্রো অ্যাম্পিয়ার পরিবর্তনের জন্য কালেক্টর প্রবাহের পরিবর্তন 2.5 মিলি অ্যাম্পিয়ার। ট্রানজিস্টরটি সাধারণ অ্যাম্প্লিফায়ার হিসেবে ব্যবহার করা হয়েছে, যার ভার রোধ 5 কিলো ওহম। অ্যাম্প্লিফায়ারের ভোল্টেজ লাভ কত? আমার প্রথম কাজ, আমার কোশ্চেনে যে সকল ডেটা দেয়া থাকবে আমি সেগুলো লিখব। বিস্তারিত লেখার দরকার নাই, জাস্ট তুমি মার্ক করবা যে কী কী দেয়া আছে এবং কি বের করতে বলছে। তাহলে দেখবা এখানে কোন ফর্মুলা অ্যাপ্লাই করতে হবে তুমি ধরতে পারবে। তো প্রথম কাজ হচ্ছে তোমার প্রতিটি চ্যাপ্টারের ফর্মুলাগুলো মনে রাখা, তো তাহলেই হবে। তাহলে এখানে আমাদের প্রথমে যেটা ছিল ইনপুট রোধ 150 ওহম, পিঠ প্রবাহ ডেল আইবি 50 মাইক্রো অ্যাম্পিয়ার। এখন মাইক্রো মানে কি 10⁻6, তাহলে এটা কী হয়ে যাবে 50 × 10⁻6 অ্যাম্পিয়ার। কালেক্টর প্রবাহ পরিবর্তন ডেল আইসি 2.5 মিলি অ্যাম্পিয়ার, সো মিলি মানে 10⁻3, তাহলে 2.5 × 10⁻3 অ্যাম্পিয়ার। আর হচ্ছে ভার রোধ, ভার রোধটা হচ্ছে আমাদের আউটপুট রোধ, যার ভ্যালু 5 কিলো ওহম। কিলো মানে হচ্ছে 1000, অর্থাৎ 10⁻3, সো 5 × 10⁻3 ওহম। আমার বের করতে হবে ভোল্টেজ লাভ, অর্থাৎ ভি এর ভ্যালু কত সেটা আমার বের করতে হবে। দেখো, আমার এখানে ফর্মুলা হচ্ছে ভিএ ইজ ইকুয়াল টু বিটা ইন্টু আর আউটপুট ডিভাইডেড বাই আর ইনপুট। তাহলে আমার কি এখানে দেখো বিটার ভ্যালু দেয়া আছে না বিটার ভ্যালু দেয় নেই, বাট আমি জানি বিটা ইজ ইকুয়াল টু কি ডেল আইসি ডিভাইডেড বাই ডেল আইবি। তাহলে এখন ডেল আইসি ডেল আইবি আর এখানে হচ্ছে আউটপুট রোধ ইনপুট রোধ সবগুলো ভ্যালু আমি বসিয়ে দিলাম। এখন আমার কাটাকাটি করতে হবে। এখন কাটাকাটি কীভাবে করবা খেয়াল করো। এখানে আমি কী করেছি, এখানে ছিল 2.5, বাট এখানে লিখেছি কি 25। কেন লিখেছি? কারণ আমরা জানি দশমিকের জন্য আমরা নিচে একটা 1 লিখতে পারি এবং দশমিকের পর যতগুলো সংখ্যা থাকে তার জন্য ততগুলো শূন্য দিতে পারি। তাহলে এখানে দশমিকের জন্য একটা 1, দশমিকের পরে সংখ্যা একটা, এ কারণে একটা শূন্য, তাহলে হয়ে যাবে এখানে 10। আর দেখো এটা 10⁻3। সো তোমরা কি জানো বা আমরা কি জানি যে x⁻1 বা x⁻2 ইজ ইকুয়াল টু কি 1/x বা 1/x², তাই না? যে আমরা এটা জানি, তাই না, যে হচ্ছে x⁻1 ইজ ইকুয়াল টু 1/x বা হচ্ছে x⁻2 ইজ ইকুয়াল টু 1/x²। সিমিলারলি আমাদের যখন ধরো কি আছে 10⁻, ধরো 3, সেটাকে আমরা কি লিখতে পারবো 1/10⁻3। এই কাজটা এখানে করেছি। দেখো তাহলে আমার এটা 10⁻3, তাহলে এটা নিচে কী হবে 10³ আর নিচে এটা কী ছিল দেখো তো 10⁻6, এটা উপরে কী হবে 10⁻6। আর যা যেমন ছিল সেভাবে লিখেছি। তাহলে দেখো এখানে 25 আর এটা 50, তাহলে আমার 50-র মধ্যে 25 কতবার যাবে 2বার যাবে, লিখলাম 2। তারপর দেখো এখানে 5 এখানে 10, সো 5 10-এর মধ্যে যাবে 2বার, তো হয়ে গেল। এখন দেখো এটা 10⁻3 ছিল, এটাও 10⁻3, সো 10⁻3 10⁻3 ভ্যানিশ। তাহলে আমার নিচে কী কী থাকে দেখো তো, নিচে থাকে যে 2 × 4 আর কি 4 × 15 = 60, সাথে একটা শূন্য, সো এখানে 600, আর উপরে কি 10⁻6। তাহলে উপরে 10⁻6, আমি নিচে এটা কি লিখতে পারবো দেখো, নিচে যেহেতু আমার 600 মানে কি 6 × 10², তাহলে এখানে কি 10-এর পর 2 কমে যাবে, তাহলে থাকবে কি এখানে 10⁻4, এই হচ্ছে সেই 10⁻4 আর নিচে 6। তাহলে এখন তোমার 10⁻4 মানে কি
4টা শূন্য দাও সাথে, একের সাথে 4টা শূন্য, নিচে 6, 2 দিয়ে কাটো, 2 দিয়ে কাটলে কত হবে? এখানে হয়ে যাবে তোমার 2 দিয়ে কাটলে এখানে 3, আর এখানে 10কে 2 দিয়ে কাটলে 5, সাথে 3টা শূন্য, অর্থাৎ 5000 ডিভাইডেড বাই 3। সো এখন এই যে 5000কে 3 দিয়ে ভাগ করলে আমাদের কি আসে এখানে? 1666.67। সো তোমাদের ভাগটা একটু বলে দিই। প্রথমে দেখো 3 5-এর মধ্যে কতবার যাবে? একবার, তাহলে কত থাকবে? 2, একটা শূন্য নিয়ে নাও, তাহলে হয়ে যাবে 20। 3 20-এর মধ্যে যাবে কতবার? 6 বার, 3 6 18, আবার থাকবে 2, একটা শূন্য নামাই নাও, তাহলে থাকবে আবার 20। 20-এর মধ্যে 3 যাবে আবার 6 বার, তাহলে 3 6 18, সাথে আবার 20। সো এইভাবে করলে দেখবা এটা হয়ে যাবে। তাহলে অ্যান্সার এখানে দেখো 1666.67। ওকে, আমাদের পরবর্তী প্রশ্ন দেখো। পরবর্তী প্রশ্নটা কি করেছিল? আমাদের পরবর্তী প্রশ্নটা হচ্ছে যে নিচের বর্তনীতে XYZ এর কোন মানগুলোর জন্য আর বাল্বটি জ্বলবে? সো আগে একটু বর্তনীটা দেখো, বর্তনীটা কি আছে। বর্তনীটা আছে হচ্ছে যে এখানে দেখো XY, নিচে Z। এখন এটার জন্য প্রথমে দেখো আমাদের যে অ্যান্ড গেট, অ্যান্ড গেট মানে কি? গুণ, আর অর গেট মানে কি? যোগ। যেখানে ইনপুট এবি হলে অ্যান্ড গেটে আউটপুট কি হবে? A.B। আর অর গেটে যদি আউটপুট এবি হয় তাহলে, সরি, ইনপুট এবি হয় তাহলে আউটপুট হবে কি? A+B। এখানে দেখো তো ইনপুটটা কী হবে এই জায়গায়? এটা আমার অ্যান্ড গেট, তাহলে এটা ইনপুট হচ্ছে XY, তাহলে আউটপুট পাবো X × Y। আর এইটা কি দেখো তো, এটা হচ্ছে Y আর Z, এটা অর গেট, তাহলে এটা কী হবে? Y+Z আউটপুট হবে। এখন দেখো এই যে X × Y আর হচ্ছে কি Y+Z, এইটা আবার কিসে আছে? এটা অ্যান্ড গেটে, তাহলে কী হবে? এই দুটো আবার গুণ হয়ে যাবে, তাহলে কী হবে বলো? XY × Y+Z। তাহলে এখন আসো এটাকে আমরা সরল করি, এটাকে আমরা নর্মালি গুণ করে দিই, তাহলে কী হবে দেখো তো? XY × Y প্লাস XY × Z। তাহলে এখানে কি থাকে? XY × Y, এটাকে কি লিখতে পারবো? XY। কেন লিখতে পারবো বলো তো? কারণ আমরা জানি A × A = A, তাহলে Y × Y, Y হয়ে গেছে, আর এখানে XYZ। এখন দেখো আমরা এই দুইটাই থেকে XY কমন নিতে পারবো, তাহলে XY কমন নিলে থাকবে 1+Z। দেন 1+Z মানে হচ্ছে 1, কারণ আমরা কি জানি যে 1 + A = 1, তাহলে এখানে থাকবে আমাদের XY। তাহলে এখন আসো, যেহেতু X আর Y আছে, তাহলে X এর ভ্যালু 1, Y এর ভ্যালু 1, আর Z যেহেতু নাই তাহলে এর ভ্যালু 0। তাহলে আমার X এর ভ্যালু 1, Y এর ভ্যালু 1, আর Z এর ভ্যালু 0 হলে এই বাল্বটি জ্বলবে। পরবর্তী প্রশ্ন, 10101112 এর সমতুল্য ডেসিমেল সংখ্যা কত? অর্থাৎ বাইনারি থেকে ডেসিমেলে কনভার্ট করতে হবে। এখন বাইনারি থেকে আমরা ডেসিমেলে কীভাবে কনভার্ট করব? সেটা হচ্ছে যে আমার যে সংখ্যাগুলো থাকবে সেগুলোকে আমি এভাবে লিখব। দেন এই বাম থেকে আমরা কি করব? এই বাম দিকে, এদিক থেকে এই দিকে 2^0, 2^1, 2^2, 2^3, 2^4, 2^5, এভাবে যতগুলো সংখ্যা থাকবে ততগুলো 2^, আকারে লিখব। দেন কি করব? মানগুলো জাস্ট লিখে দাও। কী আছে প্রথমে দেখো 2^5, এরপর কি 0, তাহলে 0-এর জন্য তো কিছু লাগবে না। এরপর দেখো 1, 1-এর সাথে 2^3, তাহলে 2^3, এরপর 2^2-এর সাথে 0, তাহলে এটা 0 হয়ে যাবে গুণ করলে। তাহলে এটা থাকবে কি এখানে দেখো 2^1, এই সেই 2^1, আর এখানে আবার আছে 2^0, তাহলে এইগুলো লিখলাম। তাহলে 2^5 এর ভ্যালু 32, 2^3 এর ভ্যালু 8, 2^1 এর ভ্যালু 1, আর 2^0 এর ভ্যালু 1, কারণ কোনো কিছুর পর 0 মানে হচ্ছে 1। তাহলে এখন সবগুলো যোগ করলে হবে 33, তাহলে অ্যান্সার হচ্ছে আমাদের 33। এখন এই যে প্রশ্নটা, এটা বই থেকে আসছে হুবহু। এই বাইনারি তোমার এই সংখ্যাগুলোর যে কাজ আমাদের বইয়ে রয়েছে, তার যে প্রথম এক্সাম্পলটা সেটাই ছিল এটা। এখানে তোমাদের বলি যে মূল বইয়ের দাগানো লাইন, মূল বইয়ের MCQ, কোনো কিছুই বাদ দেওয়া যাবে না, বারবার করে পড়ে রিভিশন দিতে হবে, কারণ এগুলো থেকে হুবহু প্রশ্ন হবে। পরবর্তী প্রশ্ন 21 সেশনের, একটি অর্ধপরিবাহীর তাপমাত্রা 300 কেলভিন থেকে 350 কেলভিন পর্যন্ত বাড়ালে কি হবে? দেখো এটা অর্ধপরিবাহী, তো তাপমাত্রা কী করা হয়েছে? দেখো 300 থেকে 350 করা হয়েছে, তার মানে আমরা বলতে পারি এখানে তাপমাত্রা বৃদ্ধি করা হয়েছে। আর অর্ধপরিবাহীর ক্ষেত্রে তাপমাত্রা বাড়ালে কি হয়? দেখো অর্ধপরিবাহীর ক্ষেত্রে তাপমাত্রা বাড়ালে পরিবহন ব্যান্ডে ইলেকট্রন বাড়ে, যোজন ব্যান্ডে হোল বাড়ে। ইলেকট্রন যোজন ব্যান্ড থেকে পরিবহন ব্যান্ডে স্থানান্তরিত হয়। আর কি হয়? রোধ কমে, অর্থাৎ পরিবাহিতা বাড়ে। তাহলে আমরা এখানে অ্যান্সার কী পাচ্ছি? মুক্ত ইলেকট্রনের সংখ্যা বাড়বে। তারপর দেখো PN জাংশনের সংযোগস্থলে নিঃশেষিত স্তর সৃষ্টির কারণ কি?
দেখো এই আমাদের পিএন জাংশনে নিঃশেষিত স্তর বাড়ার কারণ হচ্ছে আধানবাহকের ব্যাপন। পরবর্তী প্রশ্ন, একটি পি টাইপ অর্ধপরিবাহীর চার্জ কি? ধনাত্মক, ঋণাত্মক, নিরপেক্ষ? ব্যবহার ভেদে ধনাত্মক বা ঋণাত্মক। মনে রাখবা পি টাইপ বা এন টাইপ যেটি বলুক না কেন উভয়েরই চার্জ নিরপেক্ষ, উভয়ই চার্জ নিরপেক্ষ। অ্যান্সার হবে নিরপেক্ষ। তো আমাদের প্রশ্ন যা ছিল সব শেষ। তো দেখা গেল এটা থেকে আমার থিওরিটিক্যাল কোশ্চেন এবং ম্যাথমেটিক্যাল কোশ্চেন দুটো টাইপই আসছে। সো আমরা প্রথমে থিওরি পড়বো, এরপর ম্যাথ করব। দেখো কি লিখেছি এখানে। এখানে আমরা যা করেছি তা হচ্ছে যে প্রথমে হচ্ছে অর্ধপরিবাহী। মনে রাখবে তাপমাত্রা বাড়ালে অর্ধপরিবাহীর রোধ কমে, পরিবাহিতা বাড়ে। 0 কেলভিন বা -273 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় অর্ধপরিবাহী অন্তরক হিসেবে কাজ করে, কারণ পরম শূন্য তাপমাত্রায় অর্ধপরিবাহীর যোজন ব্যান্ড সম্পূর্ণ পূর্ণ থাকে এবং পরিবহন ব্যান্ড সম্পূর্ণ ফাঁকা থাকে। এই পরম শূন্য তাপমাত্রা তো জানো, পরম শূন্য তাপমাত্রা হচ্ছে আমাদের কি 0 কেলভিন বা -273 ডিগ্রি সেন্টিগ্রেড, এটা হচ্ছে পরম শূন্য তাপমাত্রা। অর্ধপরিবাহীর পরিবহন ব্যান্ড ও যোজন ব্যান্ডের মধ্যবর্তী শক্তি ব্যবধান 1 ইলেকট্রোভোল্ট বা এর কম বেশি। জার্মেনিয়ামের শক্তি ব্যবধান 0.72 ইলেকট্রোভোল্ট বা 0.7 ইলেকট্রোভোল্ট। সিলিকনের শক্তি ব্যবধান 1.1 ইলেকট্রোভোল্ট। অর্ধপরিবাহী উচ্চ তাপমাত্রায় পরিবাহীর ন্যায় আচরণ করে, নিম্ন তাপমাত্রায় অপরিবাহীর ন্যায় আচরণ করে। দেখো অর্ধপরিবাহীর কতগুলো এক্সাম্পল এখানে দিয়েছি, এটা কীভাবে মনে রাখবে। সিজা ইন্ডোল কিনতে কানাডা গেল। তো সি ফর সিলিকন, যা ফর জার্মেনিয়াম, ইন্ডোল ফর ইন্ডিয়াম, কিনতা ফর কার্বন, কানাডা ফর ক্যাডমিয়াম সালফাইড, গেল ফর গ্যালিয়াম আর্সেনাইড। আরেকটা বিষয় বলে রাখি, আমাদের যে বিশুদ্ধ অর্ধপরিবাহী তার যোজনী কত জানো? তার যোজনী হচ্ছে 4। বিশুদ্ধ অর্ধপরিবাহীর যোজনী 4। এটা কিন্তু ত্রিযোজী বা পঞ্চযোজীর সাথে মিক্স করিও না, সামনেগুলো পাবা। এখন দেখো অন্তরোক্তল্য পরিবাহী কার্বন সহজলভ্য অন্তরোক্তল্য অর্ধপরিবাহী কার্বন, সহজলভ্য অর্ধপরিবাহী সিলিকন, সর্বাধিক ব্যবহারযোগ্য অর্ধপরিবাহী জার্মেনিয়াম। প্রায় সকল যন্ত্রে অর্ধপরিবাহী হিসেবে সিলিকন ইউজ করা হয়, কারণ জার্মেনিয়ামের দামটা একটু বেশি, এই কারণে বেশিরভাগ ক্ষেত্রে দেখবি সিলিকনটা ইউজ করা হয়। অর্ধপরিবাহীকে 2 ভাগে বিভক্ত করা হয়, ইন্ট্রিনসিক বা স্বকীয় বা বিশুদ্ধ অর্ধপরিবাহী, আর হচ্ছে এক্সট্রিনসিক বা বহির্জাত বা অবিশুদ্ধ অর্ধপরিবাহী। যে সকল অর্ধপরিবাহীতে কোনো অপদ্রব্য মিশ্রিত থাকে না তাকে ইন্ট্রিনসিক বা স্বকীয় বা বিশুদ্ধ অর্ধপরিবাহী বলে। সিলিকন, জার্মেনিয়াম ইন্ট্রিনসিক বা স্বকীয় বা বিশুদ্ধ অর্ধপরিবাহী। তো দেখো সিলিকনের যোজনী কত? 4। এরপর এক্সট্রিনসিক বা বহির্জাত বা অবিশুদ্ধ অর্ধপরিবাহী। যে পদ্ধতিতে বিশুদ্ধ অর্ধপরিবাহীতে সামান্য পরিমাণ অপদ্রব্য মিশিয়ে অর্ধপরিবাহীর তড়িৎ পরিবাহিতা বহুগুণ বৃদ্ধি করানো হয় তাকে ডোপিং বলে। এই মিশ্রিত করা অপদ্রব্যকে ডোপ্যান্ট বলে। ডোপ্যান্ট হিসেবে ত্রিযোজী বা পঞ্চযোজী মৌল ইউজ করা হয়। এই এক্সট্রিনসিক বা অবিশুদ্ধ অর্ধপরিবাহী 2 প্রকার, পি টাইপ অর্ধপরিবাহী, আরেকটা হচ্ছে এন টাইপ অর্ধপরিবাহী। অর্ধপরিবাহীর ইংলিশ টার্মটা কি? সেমিকন্ডাক্টর। দেখো পি টাইপ অর্ধপরিবাহী, এখানে অপদ্রব্য বা ডোপ্যান্ট হিসেবে ত্রিযোজী মৌল ইউজ করা হয়। বোরন, অ্যালুমিনিয়াম, গ্যালিয়াম, ইন্ডিয়াম, এরা হচ্ছে পি টাইপ অর্ধপরিবাহী, কারণ এরা ত্রিযোজী মৌল। পি টাইপ অর্ধপরিবাহীর ক্ষেত্রে মুখ্য বাহক বা সংখ্যাগুরু বাহক হচ্ছে হোল এবং গৌণ বাহক বা সংখ্যালঘু বাহক হচ্ছে ইলেকট্রন। পি টাইপ অর্ধপরিবাহীর ক্ষেত্রে নির্চার্জ শূন্য, অর্থাৎ আধান নিরপেক্ষ। এই কোশ্চেনটা আসছিল। পি টাইপ অর্ধপরিবাহীর ক্ষেত্রে অপদ্রব্য বা ডোপ্যান্টগুলো হচ্ছে গ্রহিতা। এরপর দেখো আমাদের কি ছিল এখানে, এন টাইপ অর্ধপরিবাহী। সো এখানে অপদ্রব্য বা ডোপ্যান্ট হিসেবে পঞ্চযোজী মৌল ইউজ করা হয়। ফসফরাস, আর্সেনিক, অ্যান্টিমনি, বিসমথ, এরা হচ্ছে পঞ্চযোজী মৌল, এই কারণে
এন টাইপের ক্ষেত্রে এদের ইউজ করা হয়। এই এন টাইপের ক্ষেত্রে মুখ্য বাহক বা সংখ্যাগুরু বাহক ইলেকট্রন, আর গৌণ বাহক বা সংখ্যালঘু বাহক হচ্ছে হোল, মানে একটা অপরটার উল্টা। পি টাইপের ক্ষেত্রে ইলেকট্রন ছিল হচ্ছে সংখ্যালঘু বাহক আর হোল ছিল সংখ্যাগুরু বাহক, তো এখানে এটা উল্টা হবে। নিট চার্জ শূন্য অর্থাৎ আধান নিরপেক্ষ। আর এক্ষেত্রে অপদ্রব্য বা ডোপেন্টগুলো হচ্ছে দাতা, যে কোনো একটার বৈশিষ্ট্য মনে রাখলেই হয়, অপরটা এমনিতে পারা যায়। এখন দেখো আমাদের জাংশন ডায়োড, এই ডায়োড নিয়ে আমরা কী কী পড়ব। সাধারণত জাংশন ডায়োড রেকটিফায়ার হিসেবে ব্যবহৃত হয়। রেকটিফায়ারটা কী বলতো, একমুখী কারক। তো জাংশন ডায়োডকে সংক্ষেপে ডায়োড বলে। রেকটিফায়ার হিসেবে ডায়োড এসি প্রবাহকে ডিসি প্রবাহে কনভার্ট করে, অর্থাৎ তড়িৎ প্রবাহকে একমুখীকরণে ডায়োড ইউজ করা হয়। ইলেকট্রনিক ডিভাইসে ডায়োড ইউজ করা হয়, যেমন বেতার ও টিভির মধ্যে সিগন্যাল ডিটেক্টর হিসেবে ডায়োড ইউজ করা হয়। কম্পিউটার, মোবাইল ফোন, টেলিফোন, টেলিভিশনে ডায়োড ইউজ করা হয়। যে পদ্ধতিতে পরিবর্তী প্রবাহকে একমুখী প্রবাহে পরিবর্তন করা হয় তাকে একমুখীকরণ বা রেকটিফিকেশন বলে। সো আমার যদি কোশ্চেন হয় যে কোনটি একমুখী কারক, অ্যান্সার হবে কি রেকটিফায়ার, আর রেকটিফায়ার না থাকলে ডায়োড। আরেকটা ইম্পর্টেন্ট টার্ম আমাদের ডিপ্লেশন স্তর বা নিঃশেষিত অঞ্চল। পিএন জাংশন সংযোগস্থলে ডিপ্লেশন স্তর সৃষ্টি হয়। ডিপ্লেশন স্তর সৃষ্টির কারণ আধানবাহকের ব্যাপন, এই প্রশ্নটা আসছিল। ডিপ্লেশন স্তরে গতিশীল আধান নিঃশেষ হয়ে যায়। ডিপ্লেশন স্তরে গতিশীল আধানবাহকের অস্তিত্ব থাকে না। অর্ধপরিবাহীকে দুই ভাগে বিভক্ত করা হয়। এটা তো পড়ছি, এটা তো শেষ, আমরা নেক্সট পেজে যাব, সরি। তো এখানে কি আছে যে ডিপ্লেশন স্তরকে জাংশন প্রাচীর বলে। ডিপ্লেশন স্তরে সামান্য পরিমাণ বিভব পার্থক্য সৃষ্টি হয়, যার মান 0.1 থেকে 0.3 ভোল্ট। এখন হচ্ছে আরেকটা ইম্পর্টেন্ট জায়গা, সম্মুখবর্তী ঝোঁক বা ফরওয়ার্ড বায়াস, আরেকটা হচ্ছে বিপরীত বা বিমুখী ঝোঁক বা রিভার্স বায়াস। যে কোনো একটা অংশ মনে রাখলেই হবে। দেখো আমাদের ফরওয়ার্ড বায়াসে কী হয়, ডিপ্লেশন স্তরের বেধ হ্রাস পায়। তাহলে রিভার্স বায়াসে কী হবে, ডিপ্লেশন স্তরের বেধ বৃদ্ধি পাবে। এই ফরওয়ার্ড বায়াসে তড়িৎ প্রবাহ পাওয়া যায় মিলি অ্যাম্পিয়ারে, তাহলে রিভার্স বায়াসে আমার তড়িৎ প্রবাহ পাওয়া যায় মাইক্রো অ্যাম্পিয়ারে। ফরওয়ার্ড বায়াসের ক্ষেত্রে প্রযুক্ত বিভব পার্থক্য বৃদ্ধি করলে প্রবাহ মাত্রা বৃদ্ধি পায়, আর রিভার্স বায়াসে প্রযুক্ত বিভব পার্থক্য বৃদ্ধি করলে প্রবাহ মাত্রার পরিবর্তন হয় না। এই প্রথম টার্মটা খুব ইম্পর্টেন্ট, যে ফরওয়ার্ড বায়াসের ক্ষেত্রে ডিপ্লেশন স্তরের বেধ হ্রাস পায়, আর রিভার্স বায়াসের ক্ষেত্রে ডিপ্লেশন স্তরের বেধ বৃদ্ধি পায়। আমি আসলে সবচেয়ে ইম্পর্টেন্ট যেই থিওরিগুলো বা ম্যাথগুলো সেগুলো আমি এখানে ইনক্লুড করছি। আশা করি এর বাইরে তেমন কিছু তোমার লাগবে না। তো দেখো এখন জাংশন ডায়োডে অ্যামিটারকে শ্রেণী সংযোগ ও ভোল্টমিটারকে সমান্তরাল সংযোগে দিতে হয়। অ্যাম্পলিফায়ার বা বিবর্ধক হিসেবে ট্রানজিস্টর ব্যবহার করা হয়। ট্রানজিস্টর অ্যাম্পলিফায়ার বা বিবর্ধক হিসেবে তড়িৎ প্রবাহকে কম রোধ থেকে বেশি রোধে ট্রান্সফার করে। ট্রান্সডিউসার হলো এক ধরনের রূপান্তরক যা এক শক্তিকে অন্য শক্তিতে রূপান্তর করে। এটার এক্সাম্পল হচ্ছে মাইক্রোফোন, টিভি অ্যান্টেনা। এখন কয়েকটা কোশ্চেন লিখছি এখানে, দেখো তাপমাত্রা বৃদ্ধির সাথে কোনটির পরিবাহিতা বৃদ্ধি পায়। দেখো তাপমাত্রা বাড়ালে নর্মালি কী হয়, পরিবাহীর রোধ বৃদ্ধি পায়, পরিবাহিতা হ্রাস পায়, বাট অর্ধপরিবাহীর পরিবাহিতা বৃদ্ধি পায় আর কি রোধ হ্রাস পায়। তাহলে এখন দেখো এখানে অর্ধপরিবাহীকে অ্যালুমিনিয়াম, আয়রন, সিলভার, সিলিকন, এখানে আমার অর্ধপরিবাহী হচ্ছে সিলিকন, দ্যাটস ওয়াই অ্যান্সার সিলিকন। মানে এই অংশটা খুবই ইম্পর্টেন্ট, যে তাপমাত্রা বাড়ালে অর্ধপরিবাহীর রোধ হ্রাস পায়, পরিবাহিতা বৃদ্ধি পায়। তো এই টাইপ কোশ্চেনও করতে পারে, আবার এক্সাম্পল দিয়েও করতে পারে। পরবর্তী প্রশ্ন, অর্ধপরিবাহী ডায়োডকে কি বলে? অর্ধপরিবাহী ডায়োডকে বলে রেকটিফায়ার। কোনটি দিয়ে সিলিকনকে ডোপায়ন করলে পি টাইপ অর্ধপরিবাহী হয়? এখন পি টাইপ অর্ধপরিবাহীর ক্ষেত্রে আমার কী লাগবে? ত্রিযোজী মৌল। এখানে দেখো ফসফরাস, বোরন, এই যে বোরনটা ত্রিযোজী মৌল, এই সব কিন্তু আমি তোমাদের লিখে দিয়েছি, সো একটু মনে রাখতে হবে। পরবর্তী প্রশ্ন, সিলিকনের ক্ষেত্রে নিষিদ্ধ শক্তি স্তরের মান কত? 1.1 ইলেকট্রোভোল্ট। আর এটাকার জার্মেনিয়ামের 0.72 বা 0.7 ইলেকট্রোভোল্ট। এগুলো অলরেডি তোমাদের পড়িয়েছি। পরবর্তী প্রশ্ন, পিএন জাংশনের সংযোগস্থলে নিঃশেষিত অঞ্চল সৃষ্টির কারণ কি? আধান বাহকের ব্যাপন। ট্রানজিস্টর
অ্যাম্পলিফায়ারের ব্যবহার মিরা। এম ফর মাইকে ব্যবহার করা হয়, আই দিয়ে হচ্ছে ইন্টারকমে ব্যবহার করা হয়, আর রেডিওতে ব্যবহার করা হয়, এ অ্যালার্ম সার্কিটে ব্যবহার করা হয়। তাহলে ট্রানজিস্টর অ্যাম্পলিফায়ারের ব্যবহার হচ্ছে মিরা। এই ওয়ার্ডটা মনে রাখলেই যদি কোশ্চেন হয় তুমি অ্যান্সার করতে পারবে ইনশাল্লাহ। মৌলিক গেট তিনটা, অ্যান্ড গেট, অর গেট, নট গেট। সার্বজনীন গেট দুইটা, ন্যান্ড গেট, নর গেট। দেখো অ্যান্ড গেটটা কি? গুণ, অর গেট যোগ, বলেছিলাম শুরুতেই, তাই না? সেখানে এবি ইনপুট হলে আউটপুটটা কী হবে? এ ডট বি। এখানে ইনপুট এবি হলে আউটপুট এ প্লাস বি। আর এগুলোর ক্ষেত্রে কী হয়? আমার অ্যান্ড গেটের ক্ষেত্রে যখন ইনপুটগুলো 1 1 হবে তখন আউটপুট হবে 1, বাট যদি কোনো একটা ইনপুট 0 হয় সেক্ষেত্রে আউটপুট 0 হয়। আর অর গেটের ক্ষেত্রে কী হয়? কোনো একটা ইনপুট 1 হলেই আউটপুট 1 হবে, সরি, কোনো একটা ইনপুট 1 হলেই অর গেটের ক্ষেত্রে আউটপুটও 1 হয়। আর নট গেটের ক্ষেত্রে কী হয়? নট গেটের ক্ষেত্রে ধর ইনপুট যদি এ হয়, এর আউটপুট কী হবে? এ বার বা এ প্রাইম। সো এই ক্ষেত্রে ইনপুট 0 হলে আউটপুট 1, ইনপুট 1 হলে আউটপুট 0। এরপর দেখো আমাদের এটা কি আছে? ন্যান্ড গেট। সো ন্যান্ড গেট কী থাকবে এখানে? দেখো ন্যান্ড গেটে কী থাকবে? অ্যান্ড গেট আর হচ্ছে নট গেট। তো অ্যান্ড গেট আর সাথে হচ্ছে নট গেট দিলাম। তাহলে এখানে আমার অ্যান্ড গেটের ক্ষেত্রে কী ছিল? গুণ। আর নট গেট মানে কী ছিল? জাস্ট উপরে একটা বার বা প্রাইম দেয়া, তাই না? তাহলে এবি ইনপুট হলে ন্যান্ড গেটে আউটপুটটা কী হবে? এবি বার। সো এক্ষেত্রে যখন একটা ইনপুট 0 হবে তখন আউটপুট 1 হবে, অর্থাৎ একটা ইনপুট যদি 0 হয় তাহলে আউটপুট 1 পাবো, বাট যখন উভয় ইনপুট 1 হয়ে যাবে তখন আউটপুট হবে 0। নর গেটের ক্ষেত্রে কী হবে বলো? নর গেট হবে হচ্ছে আমাদের অ্যান্ড গেট এবং নট গেট। তাহলে কী পাবো আমরা? এ প্লাস বি বার, কারণ আমাদের অর গেট ছিল কি? এ প্লাস বি, আর যেহেতু এটা নর গেট সেটা হবে এ প্লাস বি বার। এক্ষেত্রে উভয় ইনপুট যদি 0 হয় তাহলে আউটপুট হবে 1, আর বাদ বাকি সব কী হবে? 0 হবে। এরপর আসো এক্স অর গেট। এক্স অর গেটের ক্ষেত্রে কী হয়? এবি যদি ইনপুট হয় আউটপুট কী হয়? এ এক্সক্লুসিভ বি। এটা কী লেখা যায়? এ বার বি প্লাস এ বি বার। আর এক্স নর গেট যেটা, সেটাই এবি ইনপুট হলে আউটপুট কী হয়? এ এক্সক্লুসিভ বি বার। তো এটাকে যেটা লেখা যায় সেটা হচ্ছে যে এ বি প্লাস এ বার বি বার। এখন আসো আমরা চলে আসবো আমাদের ম্যাথে। ম্যাথের জন্য আমার এই চ্যাপ্টারে জাস্ট এই কয়েকটা ফর্মুলাই লাগবে, এর বাইরে তোমার আর কিছুই লাগবে না। তো দেখো কী কী আছে? আইই ইজ ইকুয়াল টু আইবি প্লাস আইসি, ডেল আইই ইজ ইকুয়াল টু ডেল আইবি প্লাস ডেল আইসি। দেখো দুটো কিন্তু সেম ফর্মুলা, জাস্ট পরিবর্তনের জন্য আমরা ডেল নিয়ে আসছি। সো আলাদা করে মুখস্থ করার কিছু নেই, একটা মনে রাখলেই হচ্ছে। এরপর আলফা ইজ ইকুয়াল টু আইসি বাই আইই বা ডেল আইসি বাই ডেল আইই। বিটা ইজ ইকুয়াল টু আইসি বাই আইবি ইজ ইকুয়াল টু ডেল আইসি ডিভাইডেড বাই ডেল আইবি। আর আর ইজ ইকুয়াল টু ডিভি বাই ডিআই, অর্থাৎ ডেল ভি বাই ডেল আই। দেন আলফা ইজ ইকুয়াল টু বিটা ডিভাইডেড বাই 1 প্লাস বিটা, বিটা ইজ ইকুয়াল টু আলফা ডিভাইডেড বাই 1 মাইনাস আলফা। আর এভি ইজ ইকুয়াল টু বিটা ইন্টু আর আউটপুট বাই আর ইনপুট। আর এপি ইজ ইকুয়াল টু বিটা স্কোয়ার ইন্টু আর আউটপুট ডিভাইড বাই আর ইনপুট। দেখো একটাই শুধু বিটা আর একটাই শুধু বিটা স্কোয়ার। এটা কীভাবে মনে রাখতে পারো? নর্মালি কি জানো? ভি ইজ ইকুয়াল টু কি? আই আর না? তো এখানে দেখো ভি, তো এটা আই আর, সো এটা শুধু আই থাকবে। আর এটা কি পি? আমরা কি জানি ক্ষমতা পি ইজ ইকুয়াল টু আই স্কোয়ার আর, তাহলে এটা স্কোয়ার হবে। সিম্পলি মনে রাখতে পারবা, কারণ আমরা কি জানি? পি ইজ ইকুয়াল টু ভি আই, দেন ভি ইজ ইকুয়াল টু আই আর, তাহলে হয়ে যায় আই স্কোয়ার আর। তাহলে এটাই শুধু আই আছে, সো এটাই শুধু বিটা। আর পি এর ক্ষেত্রে আই স্কোয়ার আর অর্থাৎ ই স্কোয়ার আছে, এই কারণে এখানে বিটা স্কোয়ার, এভাবে মনে রাখতে পারো। আর আমাদের যে আর আউটপুট, এটা কি আর লোড বা আর এল হিসেবে প্রকাশ করা হয়। এখন আসলে পরিচয়গুলো একটু মনে রাখতে হবে। আই হচ্ছে নিঃসারক বা এমিটার প্রবাহ, আইবি পিট বা ভূমি অর্থাৎ বেস প্রবাহ, আইসি সংগ্রাহক বা কালেক্টর প্রবাহ। দেখো এখানে ইংলিশ টার্ম আকারেও কোশ্চেন এ লেখা থাকে আর বাংলা টার্ম আকারেও লেখা থাকে, সো তুমি দুইটা টার্মই মনে রাখবে। আলফা হচ্ছে প্রবাহ বিবর্ধক গুণক, আর বিটা হচ্ছে প্রবাহ লাভ। আর গতীয় রোধ, এভি ভোল্টেজ বিবর্ধন, এপি ক্ষমতা বিবর্ধন। আর আউটপুট বা আর লোড হচ্ছে কি? আউটপুট রোধ বা লোড রোধ। আর ইন হচ্ছে ইনপুট রোধ। আমরা এখন ম্যাথে চলে আসবো। দেখো প্রথম ম্যাথ, কোনো পিএন জাংশনে 0.2 ভোল্ট বিভব পার্থক্য পরিবর্তনের জন্য 5 মিলি অ্যাম্পিয়ার
বিদ্যুৎ প্রবাহের পরিবর্তন পাওয়া গেল। জাংশনের রোধ কত? দেখো আমার কী কী ডেটা আছে, আমি ডেটাগুলো একটু লিখলাম। তাহলে এখানে আমার ডেল ভি হচ্ছে 0.2 ভোল্ট, ডেল আই হচ্ছে 5 মিলি অ্যাম্পিয়ার। একে আমি অ্যাম্পিয়ারে কনভার্ট করবো কীভাবে? 10⁻³ দিয়ে গুণ করব। আমার আর বের করতে হবে। আমি কি জানি বলো? আর মানে হচ্ছে ডেল ভি বাই ডেল আই। এখন কথা হচ্ছে আমার এখানে কী কী দেয়া আছে? সবই দেয়া আছে। সো ডেল ভি এর ভ্যালু লিখলাম 0.2, ডেল আই এর ভ্যালু লিখলাম 5 × 10⁻³। তাহলে যেহেতু 0.2, সো আমি কী পাবো? একটা 2 উপরে থাকবে, আর দশমিকের জন্য একটা 1, আর দশমিকের পর একটা সংখ্যা, এই কারণে একটা শূন্য। সো 2/10 হবে। আর এখানে তো 5 একটা ছিল, আর 10⁻³, তাহলে এটা উপরে কী হবে? 10⁻³ তো দেখো আমাদের এই কী হয় এখানে, তাহলে 10⁻³ এখানে শুধু একটা 10, তাহলে একটা 10 ভ্যানিশ, তাহলে থাকবে এখানে কি 10 স্কোয়ার, তাহলে 2/5, আর এখানে কি 10 স্কোয়ার, তাহলে এটা কি হবে? 10 স্কোয়ার মানে কি 100, 100 × 2 = 200, সো 200/5, সো 200-র মধ্যে 5 কতবার যাবে? 40 বার। তুমি যদি চাও যে না আমি এভাবে ক্যালকুলেশন করবো না, অন্যভাবে করবো, সেটাও করতে পারবা। যে আমি, তোমরা যারা আমার ক্লাস আগে থেকে করো, তোমাদের আমি কী বলেছিলাম যে আমরা বড় একক থেকে ছোট এককে যাওয়ার জন্য গুণ করব, আর ছোট একক থেকে বড় একক আসার জন্য ভাগ করব। তাহলে আমাদের মিলি অ্যাম্পিয়ার হচ্ছে ছোট একক, আর অ্যাম্পিয়ার হচ্ছে বড় একক। তাহলে মিলি অ্যাম্পিয়ার থেকে অ্যাম্পিয়ারে কনভার্ট করার জন্য আমি কী করব? ভাগ করব। কত দিয়ে ভাগ করব? 1000 দিয়ে। তাহলে এখানে ডেল আই এর ভ্যালু থাকবে 5/1000। এখন ফর্মুলা অ্যাপ্লাই করো, জাস্ট এখানে ডেল আই এর জায়গায় লিখবে হচ্ছে 5/1000। তাহলে 1000 উপরে চলে যাবে, তাহলে 0.2 × 1000 / 5। তাহলে এখানে দশমিক যে 0.2 ছিল, সো পয়েন্টের জন্য একটা 1, আর একটা সংখ্যার জন্য একটা 0, তাহলে এই 0 আর এই 0 একটা ভ্যানিশ, উপরে থাকবে হচ্ছে কি 200, আর নিচে হচ্ছে কি 5। সো আগের মতো এখন ক্যালকুলেশন করে দিলেই হয়ে যাবে। এটা বুয়েটের প্রশ্ন। একটি ট্রানজিস্টর রেডিও 9 ভোল্ট ব্যাটারি দ্বারা 10 মিলিওয়াট এ চলে। রেডিওর মধ্যে কী পরিমাণ তড়িৎ প্রবাহিত হয়? দেখো আমার বিভব দেওয়া আছে 9 ভোল্ট, এরপর আমার ক্ষমতা দেওয়া আছে 10 মিলিওয়াট। সো মিলিওয়াট থেকে আমি কিসে যাব? ওয়াটে যাব। মিলিওয়াট ছোটো একক, ওয়াট বড় একক, সো 1000 দিয়ে ভাগ করে দাও। তো ভাগ করলে একটা জিরো ভ্যানিশ থাকবে, তাহলে কি 1/100 ওয়াট। তাহলে এখন কি আমরা জানি P = VI, তাহলে I = কী হবে? P/V। তো P এর ভ্যালু দেখো, V এর ভ্যালু দেখো, তাহলে কী হবে? 1/9 × 100। এখন আমরা এখানে কী করতে পারবো? আমরা তাহলে এটা কী লিখতে পারবো? 1/9 × 10⁻²। দেখো এটা কেন করছি? কারণ হচ্ছে আমাদের অ্যান্সারটা ছিল মিলি অ্যাম্পিয়ারে, আর মিলি অ্যাম্পিয়ার হওয়ার জন্য আমার কী লাগবে? 10⁻³। এই কারণ হচ্ছে আমরা এটাকে ইনভার্স আকারে লিখছি। আদারওয়াইজ আমরা একসাথে এটা 1/900 দিয়ে ভাগও করতে পারতাম। তবে মিলি অ্যাম্পিয়ার বলুক বা না বলুক, তোমার ক্যালকুলেশনটা এভাবে করাই বেটার হয়। তাছাড়া ধরো তুমি 1কে যদি এই 900 দিয়ে ভাগ করতে যাও, একটু বড় ক্যালকুলেশন হয়ে যায়। সো এটার চেয়ে এটাকে আলাদা রাখো, আর জাস্ট 1কে 9 দিয়ে ভাগ করে দাও। দেখো 1কে 9 দিয়ে ভাগ করলে কী হবে? 1-এর মধ্যে তো 9 যাবে না, সো দশমিক দিয়ে একটা 0 নাও, থাকবে 10। তাহলে 10-এর মধ্যে 9 কতবার যাবে? 10-এর মধ্যে 9 যাবে একবার, সো 0.1। দেন 10 থেকে 9 গেলে থাকবে কত? 1, আর একটা 0 নাও, তাহলে 10-এর মধ্যে 9 যাবে কতবার? একবার। সেভাবে দেখবা এই একবার করেই যাচ্ছে। আমরা 3বার করলাম, করার পরে তাহলে এটা লিখলাম যে 0.111 × 10⁻²। তো আমি যেহেতু মিলি অ্যাম্পিয়ারে কনভার্ট করবো, সো আমি তাহলে কী করবো? আমি মিলি অ্যাম্পিয়ারে যেহেতু কনভার্ট করবো, তাহলে আমার কী হইতে হবে? এখানে 10⁻³ হইতে হবে। তো 10⁻³ হওয়ার জন্য এটাকে আরও 10 দিয়ে ভাগ করতে হবে। সো দিলাম 10 দিয়ে ভাগ। তো 10 দিয়ে যেহেতু ভাগ করছি, তাহলে কি 10 দিয়ে গুণ করবো, যাতে করে দুটো ভ্যানিশ হয়ে যায়। সো 10 দিয়ে গুণ করলাম। এখন এই 10 দিয়ে যখন আমরা গুণ করি কোনো একটা দশমিকযুক্ত সংখ্যাকে, তখন কী হয়? দশমিক এক ঘর ডানে চলে যায়। সেই দশমিক এক ঘর ডানে গেলে এখানে কি থাকে? 1.11, আর এখানে কি হয়ে যায়? 10⁻³, কারণ ভাগের বেলায় পাওয়ার কী হয়? মাইনাস হয়। তাহলে 10⁻² - 1 10⁻³, তাহলে 1.11 × 10⁻³ অ্যাম্পিয়ার। সো এটা হচ্ছে আমাদের অ্যাম্পিয়ারে ছিল। দেন আমরা এটাকে মিলি অ্যাম্পিয়ারে কনভার্ট করলে কী হয়ে যাবে? 1.11 মিলি অ্যাম্পিয়ার। এখন দেখো পরবর্তী প্রশ্নটা কী আছে। একটি কমন এমিটার ট্রানজিস্টর অ্যাম্প্লিফায়ারের আউটপুট রোধ 500 কিলো ওহম এবং প্রবাহ বিবর্ধন 55। যদি অ্যাম্প্লিফায়ারের ইনপুট রোধ 250 ওহম হয়, তবে অ্যাম্প্লিফায়ারের ক্ষমতা বিবর্ধন কত হবে? তো আমার যা যা দেয়া আছে আমি সব লিখব। আমার আউটপুট রোধ 500 কিলো ওহম ছিল, আমি এটাকে ওহমে কনভার্ট করব।
সো কিলো ওহম থেকে ওহমে যাওয়ার জন্য কী করবো, 1000 দিয়ে গুণ করবো। প্রবাহ বিবর্ধন বিটা 55 দেওয়া আছে, ইনপুট রোধ 250 ওহম। আমার কী বের করতে হবে, অ্যাম্পলিফায়ারের ক্ষমতা বিবর্ধন বের করতে হবে, অর্থাৎ এপি কত এটা আমার বের করতে হবে। আমরা কি জানি, এপি ইজিক্যাল টু বিটা স্কোয়ার ইন্টু আউটপুট রোধ ডিভাইডেড বাই ইনপুট রোধ। তাহলে বিটার ভ্যালু 55 লেখো, আর আউটপুটের ভ্যালু দাও, ইনপুটের ভ্যালু দাও। দেওয়ার পরে কী থাকে এখানে, দেখো উপরে থেকে 500 ইন্টু 1000, আর নিচে কি 250। এখন 500-র মধ্যে 250 কতবার যায়, 2বার যায়। অথবা যেভাবে 0 0 কাটো, এই 0 0 ভ্যানিশ, দেন হচ্ছে 25 আর হচ্ছে 50, 25 50-এর মধ্যে যাবে 2বার, এই সেই 2। তাহলে এখন সব গুণ করো, দেখো 55 ইন্টু 55 এটা করলে কত হয়েছে এখানে 3025। তো 3025 ইন্টু 2 ইন্টু 1000। এখন এই 2 দিয়ে 3025কে গুণ করো, কত হয় দেখো তো, 5 দুগুণা 10, 10-এর 0 হাতে 1, 2 দুগুণা 4, 4 আর 1 5। এই 2-এর সাথে 0 গুণ করো 0, দেন 3 দুগুণা 6, তাহলে এখানে থাকবে 6050 ইন্টু 1000। তাহলে জাস্ট আর 3টা শূন্য এখানে অ্যাড করে দাও, দিয়ে দিলাম 0। এখন এটাকে যদি আমি এই আকারে কনভার্ট করতে চাই, অর্থাৎ আমার অ্যান্সার যদি এই 10 টু দি পাওয়ার আকারে থাকে, তাহলে আমি কীভাবে করবো, আমি যত ঘর আগে দশমিক আনবো 10-এর পর তত হবে। সেখানে আমি কত ঘর আগে দশমিক আনতে পারছি, দেখো 1 2 3 4 5, 5 ঘর আগে, তাহলে 10 টু দি পাওয়ার 5 হবে। তাহলে অ্যান্সার হবে 6.05 ইন্টু 10 টু দি পাওয়ার 5। এখন দেখো, একটি সিলিকন ট্রানজিস্টরের ইনপুট রোধ 125 ওহম, ভূমি প্রবাহ 30 মাইক্রো অ্যাম্পিয়ার পরিবর্তন করলে সংগ্রাহক প্রবাহে পরিবর্তন 3 মিলি অ্যাম্পিয়ার হয়। ওই ট্রানজিস্টরে লোড রোধ 5 কিলো ওহম হলে অ্যাম্পলিফায়ারটির ভোল্টেজ বিবর্ধন কত হবে। তো আমার ইনপুট রোধ দেওয়া আছে, লিখলাম। তারপর হচ্ছে আমাদের যা যা ডেটা দিয়েছিল সব ডেটা আমি এখানে লিখলাম। আমার বের করতে হবে ভোল্টেজ বিবর্ধন, অর্থাৎ এভি। এভি ইজিক্যাল টু বিটা ইন্টু কি, আউটপুট রোধ বা এখানে লোড রোধ দেওয়া আছে, সো লোড রোধ ডিভাইডেড বাই ইনপুট রোধ। সো যা যা আছে লিখলাম, বাট আমার দেখো এখানে বিটার ভ্যালু ডিরেক্ট দেয়া নেই, ইনডিরেক্টলি আমি এটা আমার ডেটাগুলো দেওয়া আছে। সো আমি ডেটা থেকে বিটার ভ্যালু বের করবো। আমি কি জানি, বিটা ইজিক্যাল টু ডেল আইসি ডিভাইড বাই ডেল আইবি। সো এখন এই ভ্যালুগুলো বসাই দিয়ে ক্যালকুলেশন করলে হয়ে যাবে। সো ভ্যালু বসানোর পর আমি কাটাকাটিটা কীভাবে করি এটা একটু দেখো। দেখো এখানে 3, এখানে 30, তো 3 30-এর মধ্যে কতবার যাবে, 10 বার, তাই না? 3 30-এর মধ্যে যাবে হচ্ছে 10 বার। আর এইদিকে আমার এই যে 10, 10-এর একটা শূন্য, আর এই 1000-এর একটা শূন্য, এই দুটো শূন্য ব্যানিশ। দেন দেখো এখানে কি আছে 5, এখানে 125, 5 125-এর মধ্যে যাবে 5 বার। তাহলে আমার দিন শেষে এখানে কি থাকে, এখানে দেখো 10 ইনভার্স 3, এখানে 10 টু দি পাওয়ার 6, তাহলে এখানে থাকবে 10 টু দি পাওয়ার 3, 10 টু দি পাওয়ার 3 ইন্টু এখানে সে 100, আর নিচে থাকবে এখানে 25। এখন 25 100-এর মধ্যে কতবার যায়, 4 বার। তাহলে কত হয় এখানে বলো, 4 ইন্টু 10 টু দি পাওয়ার 3, এটা আমাদের অ্যান্সার। ক্যালকুলেশন দেখে ভয় পাওয়ার কিছুই নাই, ক্যালকুলেশনগুলো আসলে ইজিই থাকে। দু একটা মানে কিছু ক্যালকুলেশন থাকে একটু ডিফিকাল্ট, বাট অধিকাংশ ক্যালকুলেশনই তোমার ইজি দেওয়া থাকে। তুমি জাস্ট ফর্মুলাগুলো মনে রাখতে পারলেই ক্যালকুলেশন অনায়াসে করতে পারবা। পরবর্তী প্রশ্ন দেখো, এটা কুইটার প্রশ্ন। কোনো ট্রানজিস্টর 8 মিলি অ্যাম্পিয়ার নিঃসারক প্রবাহ পরিবর্তনের জন্য 7.9 মিলি অ্যাম্পিয়ার সংগ্রাহক প্রবাহের পরিবর্তন ঘটল। প্রবাহ বিবর্ধক গুণক ও কারেন্ট গেইন বের করো। তাহলে আমার যা যা দেয়া আছে আমি লিখলাম। সো আমার এখানে নিঃসারক প্রবাহের পরিবর্তন ছিল হচ্ছে 8 মিলি অ্যাম্পিয়ার। মিলি অ্যাম্পিয়ার থেকে অ্যাম্পিয়ারে যাওয়ার জন্য কী করতে হবে, 10/3 গুণ করতে হবে। আর এটা কি আছে, এটাও মিলি অ্যাম্পিয়ারে আছে, সো এটাকেও 10/3 দিয়ে গুণ করলাম। এখন আলফা কত বিটা কত আমার বের করতে হবে। আমি কি জানি, আলফা ইজিক্যাল টু ডেল আইসি ডিভাইড বাই ডেল আইই। সো ডেল আইসি ডেল আই এর ভ্যালু লিখলাম। সো 10 টু দি পাওয়ার 10/3, 10/3 ভ্যানিশ, থাকবে 7.9 ডিভাইড বাই 8। এটাকে আমরা কি লিখতে পারবো, এখানে 79 লিখবো, আর দশমিকের জন্য একটা 1, আর দশমিকের পরে একটা সংখ্যা, এই কারণে একটা শূন্য। তো এখানে থাকবে আমাদের আলটিমেটলি 79 ডিভাইড বাই 80। সো এখন 80 দ্বারা 79কে ভাগ করলে আমরা কি পাই, এই তোমার 0.9875। দেখো এখানে করে রেখেছি, তোমাদের যাদের প্রবলেম হয় তোমরা পিডিএফ থেকে এটা দেখে নিও। এখন বিটা মানে কি, ডেল আইসি ডিভাইড বাই ডেল আইবি। আমার তো ডেল আইবির ভ্যালু দেয় নাই, বাট আমি কি জানি যে আইই ডেল আইই ইজ ইকুয়াল টু আইবি ডেল আইবি প্লাস ডেল আইসি। তাহলে ডেল আইবি ইজ ইকুয়াল টু কী হবে, ডেল আইই মাইনাস ডেল আইসি। তো এখন জাস্ট এই ভ্যালুগুলো এখানে লিখে দাও। লিখলে এখানে কী থাকে দেখো তো নিচে, 8 ইন্টু 10/3 মাইনাস 7.9 ইন্টু 10/3, তাহলে কত হবে 8, আর কি এখানে 7.9। তাহলে এটা বিয়োগ করলে কত হবে 0.1। তাহলে এখন এই 10/3 ভ্যানিশ, থাকবে কি 7.9 আর কি 0.1। সেটাকে তো আমরা ডিরেক্ট বলতে পারি যেখানে 79 অ্যান্সার। বাট যারা এগুলো বুঝো না তাদের জন্য দেখো, এখানে একটা দশমিক একটা সংখ্যা, তাহলে একটা 1 একটা 0, আবার নিচেও একটা দশমিক একটা সংখ্যা, তাহলে একটা 1 একটা 0, তাহলে 10 10 ভ্যানিশ, তাহলে থাকবে এখানে 79, এটা আমাদের অ্যান্সার।
এটা রুয়েটের প্রশ্ন। এখানে কি আছে, কোনো কমন বেস ট্রানজিস্টরের বেস কারেন্ট ও এমিটার কারেন্ট যথাক্রমে 5 × 10⁻⁴ অ্যাম্পিয়ার ও 10⁻³ অ্যাম্পিয়ার। কালেক্টর কারেন্ট ও কারেন্ট গেইন ফ্যাক্টর নির্ণয় করো। তো আমার আইবি আছে, আইই আছে, আইসি কত, আলফা কত, এটা আমার বের করতে হবে। এখন আমরা কি জানি, আই ইজ ইকুয়াল টু আইবি প্লাস আইসি, তাহলে আইসি ইজ ইকুয়াল টু আইই মাইনাস আইবি। তাহলে একটা হচ্ছে 10⁻³ মাইনাস 5 × 10⁻⁴। এখন কথা হচ্ছে এটা তুমি কীভাবে বিয়োগ করবা, যে একটা 10⁻³ আর একটা 10⁻⁴, চিন্তার কোনো কারণ নেই, এটাকে 10⁻⁴-এ কনভার্ট করে নিলেই কাজ শেষ। এখন 10⁻⁴-এ কীভাবে কনভার্ট করবা, যেহেতু আমার এটা 10⁻³ আছে, তো আমি যদি 10 দিয়ে ভাগ করি তাহলে এটা কী হয়ে যাবে, 10⁻⁴ হয়ে যাবে, তাই না? কারণ ভাগের বেলায় কী হয়, পাওয়ারটা বিয়োগ হয়। তো আমি যখন এটাকে 10 দিয়ে ভাগ করবো তাহলে সাথে সাথে কী করতে হবে, 10 দিয়ে গুণও করে নিতে হবে, যাতে করে 10 ভ্যানিশ হয়ে যায়। তাহলে এই যে 10 দিয়ে গুণ করছি আর এখানে 10 দিয়ে ভাগ করছি, তাহলে কী হয় আলটিমেটলি 10 × 10⁻⁴। কারণ এখানে কী হয় দেখো, 10⁻³ নিচে 10⁻⁴, তাই না? তাহলে ভাগের বেলায় কী হয়, পাওয়ার মাইনাস হয়, তাহলে -3 - 1 কত হবে, 10⁻⁴। তাহলে 10 × 10⁻⁴ মাইনাস 5 × 10⁻⁴, তাহলে আলটিমেটলি কী থাকবে, 10 থেকে 5 গেলে 5, তাহলে এই 5 × 10⁻⁴ এটা আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। এখন আসো আমাদের আলফা। আলফা সমান আমরা কি জানি, আইসি বাই আইই। আইসি এর ভ্যালু লেখো, আই এর ভ্যালু লেখো। তাহলে এখানে দেখো 5 × 10⁻⁴ আর নিচে হচ্ছে 10⁻³ তাহলে এটা উপর আসলে প্লাস হয়ে যাবে, তাহলে কত হবে 10⁻⁴ + 3, তাহলে থাকবে 10⁻⁴। তাহলে আলটিমেটলি কী হবে 5/10। এখন ভাগের বেলায় কী হয়, যতগুলো শূন্য দশমিক তত ঘর বামে, তাহলে এক ঘর বামে আসবে দশমিক, তাহলে 0.5 আমাদের অ্যান্সার হবে। এটা শেষ। এখন আমরা আমাদের পরবর্তী ম্যাথটা দেখব। এখন পরবর্তী ম্যাথ যেটা লিখেছি সেটাও রুয়েটের ম্যাথ। এখানে কি আছে একটু খেয়াল করো। এখানে যেটা আছে সেটা হচ্ছে যে ট্রানজিস্টরের সাধারণ পিট সংযোগ রয়েছে, এর নিঃসারক প্রবাহ 0.85 মিলিঅ্যাম্পিয়ার এবং পিট প্রবাহ 0.05 মিলিঅ্যাম্পিয়ার। প্রবাহ বিবর্ধন গুণক আলফা ও বিটা এর মান নির্ণয় করো। সো আই আছে, আইবি আছে, আলফা সমান আই বাই আইই, বাট আমার এই আইসির ভ্যালু তো দেয়া নেই। এখন আইসির ভ্যালু আমি কীভাবে বের করবো, আই মাইনাস আইবি, আই এবং আইবি এর ভ্যালু দেওয়া আছে। সো একটা হচ্ছে 0.85 আর একটা 0.05, সো এটা মাইনাস করলে কত থাকবে 0.8 আর নিচে 0.85। সো আমরা ডিরেক্ট দশমিক কেটে দিতে পারি, বাট তোমরা অনেকেই হ্যান্ড ক্যালকুলেশন বুঝো না, এই কারণে এই দশমিকগুলোকে আমরা কনভার্ট করছি, যে একটা দশমিকের জন্য একটা 1 আর দুটা সংখ্যা দুটা শূন্য, দশমিকের জন্য উপরে একটা 1, দুটা সংখ্যা দুটা শূন্য, 100 ভ্যানিশ, তাহলে থাকবে 80/85। তাহলে এখন আমরা এটাকে 5 দিয়ে কাটাকাটি করতে পারি, আমরা জানি 5 × 80, তাহলে 500 × 85, তাহলে 16/17 থাকবে, যেটাকে করলে আমরা পাবো 0.94। নর্মালি দেখো এই টাইপের ম্যাথ যখন থাকবে তোমার 4টা অপশন দেখবে 4 রকম থাকবে, তুমি এটা দেখলেই বুঝতে পারবে যে এটা তোমার অ্যান্সার, কারণ দেখবে 0.9 বা 1-এর যে ছোটো অ্যান্সারে একটাই থাকবে, সেটা দেখলেই বুঝতে পারো, তখন ভাগও করতে হবে না। আর যদি ধরো যে সেম সেম থাকে সেক্ষেত্রে এভাবে ভাগ করে দেখতে পারো। এখন হচ্ছে বিটা ইজ ইকুয়াল টু আইসি বাই আইবি। সো আইসি এর ভ্যালু আছে, আইবি এর ভ্যালু আছে, তো এখানে থাকে হচ্ছে 80/5, 5 × 16 80, অ্যান্সার 16। সো আমাদের ম্যাথ মোটামুটি যা যা দরকার ছিল আমাদের এই ফর্মুলাগুলো দিয়ে করা শেষ। তোমরা জাস্ট এখন যে কাজটা করবা এগুলো একটু হাতে কলমে প্র্যাকটিস করবা, কারণ তোমার এই টাইপের ম্যাথগুলোই থাকবে, এর বাইরে কিছু থাকবে না ইনশাল্লাহ। এখন আসো বাইনারি, অক্টাল, ডেসিমেল, হেক্সাডেসিমেল। আমার বাইনারি হচ্ছে সরলতম গণনা পদ্ধতি। এক্ষেত্রে আমার ডিজিট হচ্ছে 2টা, 0 এবং 1, এখানে বেস 2, এই যে ডিজিটও 2টা লিখে রাখছি। অক্টালে বেস হচ্ছে 8, অক্টালে ডিজিট থাকে 8টা, কী কী 0 1 2 3 4 5 6 7, 8 কিন্তু অক্টালে থাকবে না, এখানে বিট হচ্ছে 3 বিট, এখানে ডিজিট 8টা। ডেসিমেলের ক্ষেত্রে বেস হচ্ছে 10, এক্ষেত্রে ডিজিট কয়টা 10টা, 0 থেকে 9 পর্যন্ত। এখন হচ্ছে হেক্সাডেসিমেল, এক্ষেত্রে বেস হচ্ছে 16, এক্ষেত্রে কী হয় 0 থেকে 16 পর্যন্ত, বাট আমরা এই 10-এর পর থেকে 16 পর্যন্ত এগুলোকে 10 11 12 13 14 15 16 এভাবে লিখি না, আমরা কি লিখি 10-এর পরিবর্তে এ, 11 পরিবর্তে বি, 12-এর পরিবর্তে সি, 13-এর পরিবর্তে ডি, 14-এর পরিবর্তে ই, আর হচ্ছে 15-এর পরিবর্তে এফ। এটা হচ্ছে 4 বিট। অক্টাল হচ্ছে আমাদের 3 বিট আর ডেসিমাল হচ্ছে কি 4 বিট। ওকে, বাট ডিজিট যদি আসে সেক্ষেত্রে অক্টাল হবে কি 8 ডিজিট আর ডেসিমেল হেক্সাডেসিমেল 16 ডিজিট। সো প্রথম আমরা এই কনভার্সনটা একটু দেখি, বাইনারি থেকে ডেসিমেল, যেটা তোমার পরীক্ষায় আসছিল ওই টাইপ থেকে একটা দিয়েছি, দশমিক যুক্ত একটা সংখ্যা নিয়েছি এখানে, যে 1100.11 কে ডেসিমেলে প্রকাশ করো। তো সেম এই সংখ্যাগুলোকে একটু ফাঁকা ফাঁকা করে লিখবা, লেখার পর এই দশমিক থেকে বামের দিকে কী হবে 2^0, 2^1, 2^2, 2^3 এভাবে বাড়তে থাকবে। আর এদিকে কী করবা 1/2^1,
মানে দশমিকের ডানে কী করবা 1 ডিভাইডেড বাই 2 টু দি পাওয়ার 1, 1 ডিভাইডেড বাই 2 টু দি পাওয়ার 2, 1 ডিভাইডেড বাই 2 টু দি পাওয়ার 3, 1 ডিভাইডেড বাই 2 টু দি পাওয়ার 4 এভাবে লিখবা। বাট এখানে কিন্তু 1 ডিভাইড বাই 2 টু দি পাওয়ার 0 হবে না, এটা একটু মাথায় রাখবা। তাহলে এখন জাস্ট এগুলো লিখে দাও। এই তোমার এখানে 1 এর সাথে কি আছে 2 টু দি পাওয়ার 3, তাহলে 2 টু দি পাওয়ার 3, 1 এর সাথে 2 টু দি পাওয়ার 2, 2 টু দি পাওয়ার 2, বাকি দুটো 0, সো 0 এর জন্য 0। এরপর হচ্ছে তোমার কি আছে 1 ডিভাইড বাই 2 টু দি পাওয়ার 1, আরেকটা কি 1 ডিভাইড বাই 2 টু দি পাওয়ার 2। তাহলে এখানে কি থাকে 2 টু দি পাওয়ার 3 এর ভ্যালু হচ্ছে 8, দেন 2 টু দি পাওয়ার 4 এর ভ্যালু হচ্ছে 4, আর এখানে 1 ডিভাইড বাই 2 টু দি পাওয়ার 1 এর ভ্যালু হচ্ছে কি 1 ডিভাইড বাই 2, আর 1 ডিভাইড বাই 2 টু দি পাওয়ার 4 এর ভ্যালু কি 1 ডিভাইড বাই 4। তাহলে এখানে 8 আর 4 কত হয় 12, আর এখানে তুমি লসাগু করো, লসাগু হচ্ছে 4, তাহলে 2 4 এর মধ্যে যাবে 2 বার, তাহলে 2 যোগ 1, সো 2 যোগ 1 মানে হচ্ছে 3, তাহলে 12 যোগ 3 বাই 4, তাহলে কত থাকবে? এখন দেখো 3 বাই 4 মানে হচ্ছে 75.75। আমার প্রিভিয়াস ক্লাস যারা দেখছো তাদের কিন্তু এগুলো আমি করাই দিচ্ছি অলরেডি, যে 1 ডিভাইড বাই 10 0.1, 1 ডিভাইড বাই 2 0.5, 1 ডিভাইড বাই 5 0.2, 1 ডিভাইড বাই 4 0.25, এগুলো তো করাইছি। সেইভাবে অ্যান্সার চলে আসবে। এরপরে কনভার্সনটা দিয়েছি হচ্ছে তোমার ডেসিমেল থেকে অক্টাল এবং কি ডেসিমেল থেকে হেক্সাডেসিমেল। এখন এই ডেসিমেল থেকে অক্টাল কী করবা? নর্মালি ধরো এখানে ধরো আছে 25, এটা কী করছি দেখো 3 × 8 + 1 লিখছি না। নর্মালি যে কাজটা করবা, এই সংখ্যাকে তুমি 8-এর গুণিতক আকারে লিখবা। 8-এর গুণিতক আকারে এটা ছোটো একটা সংখ্যা লিখবা। আর ওইটা যদি কঠিন মনে হয় তাহলে যেটা করতে পারো, এখানে প্রথমে যে সংখ্যাটা থাকবে 2, এরপরের সংখ্যাটা লিখবা 3, 3 গুণ 8 দেবা, যেহেতু অক্টাল 8, 8 দিয়ে গুণ, তাহলে 3 8 কত হয় 24, যোগ হচ্ছে 1, তাহলে এখানে কত পাবা? অ্যান্সারে এই প্রথম সংখ্যা নিবা, শেষ সংখ্যা নিবা, তাহলে এই 31 হয়ে যাবে অ্যান্সার। এখন ধরো 52 10, এটাকে অক্টালে কনভার্ট করলে কী হবে? তাহলে এই 5-এর পরে কত 6, তাহলে দেখো 6 সাথে অক্টালের জন্য 8 গুণ করো, তাহলে দেখো 6 এটা 48, 48-এর সাথে কত যোগ করলে 52 হবে? 4, এই সেই 4, তাহলে অ্যান্সার কত? এই যে 6 আর হচ্ছে এই যে 4, তাহলে 64 এটা অ্যান্সার। এইভাবে তোমার 63 পর্যন্ত অক্টালে কনভার্ট করা যাবে। এখন একটু ডেসিমেলে কনভার্ট করি। ধরো 44-কে তোমার ডেসিমেলে কনভার্ট করতে হবে, তাহলে এই ক্ষেত্রে কী করবা? সেম টাইপের কাজ তোমার হচ্ছে হেক্সাডেসিমেল। আমরা কী বলেছিলাম, এটা বেস হচ্ছে কি 16, তাহলে এই সংখ্যার এই 16-এর গুণিতক আকারে লিখবে। দেখো 44, আমরা কি জানি দেখো 16 অক্ষে 16, 16 দুগুণা 32, 3 16 48, তো 3 নেওয়া যাবে না, 2 নেওয়া যাবে, তাহলে 2 × 16, তাহলে 16 দুগুণা 32, 32-এর সাথে কত যোগ করলে 44 হবে? 32 আর 12, তাহলে লিখলাম 12। এখন 12 মানে কি? এখানে তো আমরা 12 লিখতে পারবো না, 12 পরিবর্তে লিখবো সি, তাহলে এই প্রথমে 2, এরপরে সি, তাহলে এটার অ্যান্সার 2C। আর এটা হচ্ছে আমাদের 163, তাহলে 163। তো এটা আমরা কী করবো তাহলে? এখন দেখো 163 এর জন্য 163 নর্মালি জানি 10 × 16 কী হবে? 160, তাহলে লিখলাম 10 × 16, তাহলে 10 মানে কি? 10 মানে হচ্ছে এ, তাহলে এ লেখো, আর এখানে কি 3, তাহলে A3, এটা আমাদের অ্যান্সার। তো এইভাবে 256 পর্যন্ত হেক্সাডেসিমেলে কনভার্ট করা যাবে। তো আমরা এখন একটু থিওরি পড়বো, থিওরি পড়লে আমাদের এই চ্যাপ্টার শেষ। দেখো আইসি ইন্টিগ্রেটেড বা সমন্বিত সার্কিটের সংক্ষিপ্ত রূপ হচ্ছে আমাদের এই আইসি। তারপর এই আইসির আকৃতি ক্ষুদ্র, আইসির ওজন কম, আইসির দাম কম, আইসির কম বিদ্যুৎ প্রয়োজন, আইসির সংযোগ সংখ্যা কম, আইসির নির্ভরযোগ্যতা বেশি, এগুলো আসতে পারে, একটু জাস্ট রিডিং পড়বা। এখন দেখো অ্যান্ড গেট, এটা থাকবে কিসে? সিরিজ সমবায়ে। অর গেট সমান্তরাল সমবায়ে। নট গেট কিসে থাকবে? আইপিএস ইউপিএসে লাগে। এক্স অর এক্স নর এগুলা কি লাই ডিটেক্টরে লাগে। আর হচ্ছে ন্যান্ড গেট, এটা লাগবে কিসে? গাড়ির লাইটিংয়ে। এখন দেখো আমাদের 8 বিট সমান 1 বাইট, 1024 বাইট সমান 1 কিলোবাইট, 1024 কিলোবাইট সমান 1 মেগাবাইট, আর 1024 মেগাবাইট সমান 1 গিগাবাইট। অর্থাৎ যে তোমরা যে আমরা যে এমবি কিনি বা তোমার যে জিবিগুলো কিনি, এখানে আমরা কী বলি? যে 1 জিবি 2 জিবি 3 জিবি 4 জিবি, তো 1 জিবি সমান কি 1024 মেগাবাইট, হ্যাঁ, অর্থাৎ 1024 এমবি। এখন দেখো উত্তম পরিবাহী বা পরিবাহীতে ইলেকট্রন ঘনত্ব হচ্ছে 10⁻28 পার মিটার কিউব। অর্ধপরিবাহীতে ইলেকট্রন ঘনত্ব 10⁻7 পার মিটার কিউব। আর পরিবাহীতে ইলেকট্রন ঘনত্ব 10⁻16 পার মিটার কিউব। এটা কীভাবে মনে রাখতে পারো? দেখো এটা 10⁻7 অর্ধপরিবাহী, যেহেতু আমরা সেমিকন্ডাক্টর অর্থাৎ অর্ধপরিবাহী নিয়ে পড়াশোনা করি, তো এটাকে প্রথমে মনে রাখো, এটা হচ্ছে 10⁻7। দেন উপর হচ্ছে পরিবাহী থাকবে, আর নিচে কি উপর হচ্ছে কি উত্তম পরিবাহী, আর নিচে হচ্ছে অপরিবাহী। এটা কি পরিবাহী কেন লিখছি? এটা হবে অপরিবাহী। সো এটার ক্ষেত্রে কী হবে?
এটার ক্ষেত্রে যেটা হবে যে 7 দেখো 7 গুণ 2 গুণ 2, তাহলে কত হয় 7 গুণা 14, 14 দুগুণা 28, আর নিচে 7 গুণ 2 যোগ 2, তাহলে 7 দুগুণা 14 যোগ 2 16, এভাবে মনে রাখতে পারো। এটা অপরিবাহী হবে, হ্যাঁ আমি লিখতে ভুল করছিলাম, এখন ঠিক করে দিয়েছি। দেখো পরিবাহীর আপেক্ষিক রোধ হচ্ছে 10⁻8 ওহম মিটার, এখানে শক্তি ব্যবধান 0। অপরিবাহীর আপেক্ষিক রোধ 10⁻12 ওহম মিটার, এর শক্তি ব্যবধান 6 থেকে 15 ইলেকট্রোভোল্ট। অর্ধপরিবাহীর আপেক্ষিক রোধ 10⁻4 ওহম মিটার, আর এর শক্তি ব্যবধান 1 ইলেকট্রোভোল্ট বা এর কম বেশি। আর এই অর্ধপরিবাহীর আপেক্ষিক রোধ যদি এভাবে না দিয়ে একটা রেঞ্জ আকারে দেওয়া থাকে, তাহলে সেটা হবে 10⁻5 থেকে 10⁸ ওহম মিটার। আরেকটা বিষয় মনে রাখবা, রাবার, জার্মেনিয়াম, সিলিকন, তামা, এদের মধ্যে রাবারের আপেক্ষিক রোধ সবচেয়ে বেশি। সো এই ছিল আমাদের আজকের ক্লাস। তোমরা যারা ধরো এই চ্যাপ্টার আগে কখনো পড়ো নাই, তারা জাস্ট এই ভিডিওটা দেখো, দেখে এখানে যে ম্যাথগুলো করাইছি প্র্যাকটিস করো, সূত্রগুলো মনে রাখো, আর থিওরিগুলো পড়ো, তাহলে দেখবে এই চ্যাপ্টার থেকে যে কোশ্চেন আসবে তুমি অনায়াসে অ্যান্সার করতে পারবা।